মূর্তি শিক্ষার্থীকে রোদের মধ্যে ঘন্টার পর ঘন্টা দাঁড় করিয়ে রাখা হয়নি, কিংবা জনগণের কষ্টার্জিত অর্থ ব্যয় করে রাষ্ট্রীয় আড়ম্বরের প্রদর্শনী করা হয়নি। ফ্যাসিবাদের যে ধারাবাহিকতা, তার বিপরীতে দাঁড়িয়ে আমরা নিশ্চিত করেছি দলের নেতাকর্মী, সমর্থক এবং সাধারণ মানুষের আবেগতাড়িত অংশগ্রহণ, ভালোবাসা এবং শ্রদ্ধাই দেশব্যাপী বিএনপির এই রাজনৈতিক কর্মসূচিকে সার্থক ও অর্থবহ করেছে। অনেকের কাছেই হয়তো এটি বিস্ময়কর মনে হতে পারে যে রাষ্ট্র পরিচালনাকারী দলটির প্রতিষ্ঠাতা এবং কালজয়ী রাষ্ট্রনায়কের শাহাদাত বার্ষিকী রাষ্ট্রযন্ত্র ব্যবহার না করেও এত ব্যাপকভাবে কিভাবে পালিত হতে পারে। কিন্তু এটি ফ্যাসিবাদের কাঠামো ভেঙে গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তিত ধারা, যেখানে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে মানুষের হৃদয়ের টানি বিএনপি সরকারের সবচেয়ে বড় শক্তি। প্রশাসনিক নির্দেশনা নয়, বরং শ্রদ্ধা অর্জিত হচ্ছে ভালোবাসার মাধ্যমে। ক্ষমতার বলে নয়, বরং জনগণই সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। এটি বিএনপির রাজনীতি। আমরা অতীতে দেখেছি বিভিন্ন দিবস উদযাপনের নামে সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রশাসনিক কাঠামোকে অপ্রয়োজনীয়ভাবে ব্যস্ত রাখা হয়েছে, যেখানে রাষ্ট্রীয় সম্পদের অপচয় হয়েছে, জনগণের অর্থ ব্যয় হয়েছে, এমনকি ব্যবসায়ী সহ নানা মহল থেকে বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের নাম করে বিপুল পরিমাণ অর্থ বলপূর্বক আদায় করা হয়েছে। কিন্তু একটি দায়িত্বশীল, গণমুখী এবং জবাবদিহিমূলক রাজনৈতিক সংস্কৃতি শুরুর লক্ষ্যে, যেটা আমরা দেখেছি বর্তমান সরকারের সময়, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে, রাষ্ট্রীয় ক্ষমতা প্রদর্শন নয়। রাষ্ট্রীয় বাধ্যবাধকতার বদলে মানুষের হৃদয়ের আহ্বানই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিকে আজও জীবন্ত করে রেখেছে। 4 দশকেরও বেশি সময় পেরিয়ে যাওয়ার পরও তিনি কোটি কোটি মানুষ ও পরিবারের হৃদয়ে সমানভাবে প্রাসঙ্গিক, সম্মানিত এবং অনুপ্রেরণার উৎস হয়ে রয়েছেন। এটি একজন প্রকৃত জননেতার প্রতি দেশের মানুষের সর্বোচ্চ সম্মান। এটি ইতিহাসে অমর হয়ে থাকার প্রকৃত পথ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে গণমুখী ও জনসম্পৃক্ত রাজনৈতিক আদর্শ, সেটিকে পাথেয় করেই গণমানুষের নেতা জনাব তারেক রহমান বিশ্বাস করেন, রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে কাউকে রাজনৈতিকভাবে হয়তো প্রচার করা যায়, সাময়িকভাবে ব্যক্তি পূজার পরিবেশও তৈরি করা যায়, কিন্তু জনগণের হৃদয়ে স্থায়ী আসন কোনোভাবেই তৈরি করা যায় না। ইতিহাস সাক্ষী, ক্ষমতার বলে নির্মিত যে জনপ্রিয়তা, সেটি সবসময় ক্ষণস্থায়ী, কিন্তু মানুষের ভালোবাসা, আস্থা ও শ্রদ্ধার ভিত্তিতে গড়ে ওঠা যে রাষ্ট্রনায়কোচিত নেতৃত্ব, সেটি যুগের পর যুগ ধরে বেঁচে থাকে, যার প্রমাণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যার প্রমাণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, টানা 16 বছরের ফ্যাসিবাদী দুঃশাসন ও জবাবদিহিতার যে অচল অবস্থা তৈরি হয়েছিল, তা মুহূর্তেই বদলে ফেলা কোনো জাদুকরী মন্ত্রের পক্ষেও অসম্ভব। তবে এবারের ঈদুল আজহায় দেশের মানুষ অন্তত একটি বিষয় স্পষ্টভাবে প্রত্যক্ষ করেছে, আর তা হলো রাষ্ট্রের আন্তরিক সদিচ্ছা ও জনকল্যাণমুখী প্রশাসনিক তৎপরতা। মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি ও সুস্পষ্ট নির্দেশনায় এই ঈদে রাষ্ট্র পরিচালনায় দায়বদ্ধতা, প্রশাসনিক সমন্বয় এবং নীতিগত পরিবর্তন দেখা গিয়েছে। তিনি মন্ত্রী, প্রতিমন্ত্রী, সকল সংসদ সদস্য ও গুরুত্বপূর্ণ জনপ্রতিনিধিদের নিজ নিজ এলাকায় ঈদ উদযাপন করতে বলেছেন। মানুষের পাশে থেকে একসাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে প্রেরণা জুগিয়েছেন। জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে গণতান্ত্রিক সরকার প্রমাণ করেছে যে রাজনৈতিক অঙ্গীকার ও কার্যকর ব্যবস্থাপনা থাকলে শত সংকটের মধ্যেও স্বস্তি, শৃঙ্খলা ও আস্থা ফিরিয়ে আনা সম্ভব। এবারের ঈদুল আজহাকে কেন্দ্র করে সরকারের কার্যক্রমে 10টি গণমুখী বিষয়ে বিশেষ গুরুত্ব প্রদান করা হয়েছিল। নির্বিঘ্নে ঈদ যাত্রা নিশ্চিতকরণ, শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ, দেশীয় পশুর বাজার সুরক্ষা, দ্রুত বর্জ্য অপসারণ, গণপরিবহনের শৃঙ্খলা, চাঁদাবাজি ও সিন্ডিকেট দমন, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, জননিরাপত্তা নিশ্চিতকরণ, চামড়া খাতে সুস্থ ব্যবস্থাপনা এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা, এই 10টি অগ্রাধিকার ছিল মাননীয় প্রধানমন্ত্রীর প্রধান বা অন্যতম নির্দেশনা। এসব উদ্যোগের সমন্বিত বাস্তবায়নে ঈদ ব্যবস্থাপনার বিভিন্ন ক্ষেত্রে দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন এনে দিয়েছে এবং রাষ্ট্রীয় সেবাকে আরও জনসম্পৃক্ত করার যে প্রচেষ্টা, তারও প্রতিফলন ঘটিয়েছে। দীর্ঘ ছুটির সিদ্ধান্ত ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে আমরা দেখেছি যে নিয়মিত সাপ্তাহিক ছুটির সাথে সমন্বয় করে সরকারি ছুটি 1 সপ্তাহ পর্যন্ত বর্ধিত করা হয়েছে। ফলে সরকারি উদ্যোগেই পরিবার পরিজনকে সাথে নিয়ে আমরা এবার ছুটিতে কিছুটা বেশি সময় কাটাতে পেরেছি।
ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ও সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে সার্বক্ষণিক মনিটরিং ও বিশেষ ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে, যে কারণে ঈদের আগের দিনগুলোতে মহাসড়কে একযোগে যানবাহনের চাপ অনেকটাই কমে গিয়েছে। প্রতি বছরের যে চেনা ছবি, কিলোমিটারের পর কিলোমিটার যানজট এবং ঘন্টার পর ঘন্টা ভোগান্তি এবারের ঈদ যাত্রায় তুলনামূলকভাবে নিয়ন্ত্রণে ছিল। তারপরও যতটুকু হয়েছে সরকার সচেষ্ট থাকবে আগামীতে সেটিও সমাধানের জন্য। এবার সামগ্রিক ট্রাফিক ব্যবস্থাপনা যথেষ্ট উন্নতি এবং অতীতের তুলনায় সড়ক দুর্ঘটনা কম হলেও এর আড়ালে কিছু পরিবারের ঈদ আনন্দ রূপ নিয়েছে আজীবনের কান্নায়। প্রশাসনের নজরদারি সত্ত্বেও মহাসড়কে বেপরোয়া গতি ও অসচেতনতার জেরে এবারও বেশ কিছু মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে, কেড়ে নিয়েছে তাজা প্রাণ। টাঙ্গাইলে সংঘটিত সড়ক দুর্ঘটনা এবং ট্রেনের ধাক্কায় মা ও মেয়ের মৃত্যুর মতো মর্মান্তিক ঘটনাগুলো আমাদেরকে প্রচণ্ডভাবে ব্যথিত করেছে, তাড়িত করেছে। স্বজনহারা মানুষগুলোর ঈদ কাটছে শূন্যতা ও কান্নায়, যা কখনোই পূরণ হবার নয়। প্রতিটি মানুষের জীবন অমূল্য। এই মর্মান্তিক প্রাণহানিতে আমরা গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি এবং ভবিষ্যতের যে কোনো উৎসবে যে কোনো মূল্যে জনসচেতনতা বাড়িয়ে মানুষের জীবনের নিরাপত্তা আমরা অবশ্যই নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ থাকব। তৈরি পোশাক শিল্প সহ বিভিন্ন সেক্টরের শ্রমিকদের ঈদের আগে বকেয়া বেতন ও বোনাস নিশ্চিত করতে শ্রমবান্ধব সরকারের উদ্যোগে সকল ব্যাংক এবং অংশীজনদের সাথে কথা বলে কারখানার শ্রমিক, মালিক ও বিভিন্ন অ্যাসোসিয়েশনকে সম্পৃক্ত করা হয়েছে। বিভিন্ন কৌশল ও পরিকল্পনায় একটি সুষ্ঠু, সুন্দর ও আনন্দঘন পরিবেশে শিল্প কারখানা শ্রমিকদের ঈদ আনন্দ নিশ্চিত করা হয়েছে। ফলে আমরা দেখেছি ঈদের ঠিক আগে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ বা শিল্পাঞ্চলে সেরকম বিশৃঙ্খলা তৈরি হয়নি, যেটি ছিল বিগত সময়ের নৈমিত্তিক ঘটনা। প্রায় সকল কারখানায় নিয়মিত এবং সময়মতো শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করা সম্ভব হয়েছে, নিশ্চিত করা হয়েছে উৎসবমুখর ঈদের পরিবেশ। এর ফলে লাখো শ্রমিক ও তাদের পরিবার আর্থিক স্বস্তি নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পেরেছেন এবং দেশের শিল্পাঞ্চল জুড়ে বিরাজ করেছে শান্তিপূর্ণ, স্থিতিশীল ও উৎসবমুখর পরিবেশ। স্থানীয় খামারিদের স্বার্থ সুরক্ষায় সীমান্ত দিয়ে অবৈধ গবাদি পশু অনুপ্রবেশ ঠেকাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছিল। পশুর হাটগুলোতে ছিল সার্বক্ষণিক মনিটরিং ব্যবস্থা। বাজারে দেশি গরু, ছাগল, মহিষ ও ভেড়ার পর্যাপ্ত সরবরাহ থাকায় দেশ জুড়ে কোরবানির পশুর এবার কোনো সংকট তৈরি হয়নি। প্রায় 1,01,00,000 পশুর চাহিদার বিপরীতে কোরবানিযোগ্য পশু ছিল 1,23,00,000 এবং এভাবেই প্রথমবারের মতন নিশ্চিত করা হয়েছে কোরবানিতে দেশীয় পশুর স্বয়ংসম্পূর্ণতা। ভারতীয় গরুর অবৈধ প্রবেশ বন্ধ এবং দীর্ঘদিনের প্রভাবশালী সিন্ডিকেট নিয়ন্ত্রণে থাকায় দেশের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা স্বস্তির সঙ্গে ব্যবসা পরিচালনার সুযোগ পেয়েছেন। বিগত বছরগুলোতে আমরা দেখেছি রাস্তায় রাস্তায় গরুর হাট বসানোর ফলে জনদুর্ভোগ সৃষ্টি হয়, কিন্তু এবার রাস্তার বদলে খোলা জায়গায় গরুর হাট বসানোয় রাস্তায় যানজট থেকে মানুষ যথেষ্ট রেহাই পেয়েছেন। দেশের অধিকাংশ প্রান্তিক খামারি ও গৃহস্থরা পশুর ন্যায্য মূল্য পেয়েছেন, যা গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলেছে। তবে বাজারে চাহিদার তুলনায় পশু সরবরাহ বেশি থাকায় শেষের দিকে প্রান্তিক খামারি প্রত্যাশিত মূল্য ক্ষেত্র বিশেষে পাননি বা সেই দামে পশু বিক্রয় করতে পারেননি। সরকারের দৃষ্টিও এই বিষয়টি এড়িয়ে যায়নি এবং ক্ষুদ্র ও প্রান্তিক খামারিদের স্বার্থ সংরক্ষণ, বাজার ব্যবস্থাপনাকে আরও কিভাবে উন্নত করা যায় এবং ভবিষ্যতে তাদের ন্যায্য অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করবার জন্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ। ঢাকার 2 সিটি কর্পোরেশন সহ অন্যান্য সিটি কর্পোরেশন ও দেশের বড় বড় পৌরসভাগুলোতে ঈদের দিন দুপুর থেকেই সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা ও অতিরিক্ত জনবল প্রয়োগ করা হয়। নিশ্চিত করা হয় যেন কোরবানির পরবর্তী 8 থেকে 12 ঘন্টার মধ্যে ঢাকা শহরের অধিকাংশ এলাকার বর্জ্য অপসারণ করা হয়েছে, যা অতীতে বেশ কয়েকদিন সময় নিত। বিচ্ছিন্ন কিছু জায়গা ছাড়া প্রায় সর্বত্র ঈদের রাতের মাঝেই পরিচ্ছন্নতা অর্জন স্থানীয় নাগরিক সেবার একটি নতুন মাইলফলক। এই বর্জ্য অপসারণের সাথে সংশ্লিষ্ট সকল সিটি কর্পোরেশন ও পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীগণ, যারা পরিবারের সাথে সময় না কাটিয়ে শহরের পরিচ্ছন্নতা ও সৌন্দর্য রক্ষায় নিয়োজিত ছিলেন, তাদেরকে আমরা সাধুবাদ জানাই। ঈদের পরদিন রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে কুরবানির
পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী ও গণমানুষের নেতা জনাব তারেক রহমান। তিনি নিজে গাড়ি চালিয়ে বিভিন্ন সড়কে যে উপস্থিতি এবং পরিস্থিতি অর্থাৎ সরাসরি মাঠ পর্যায়ের কাজ নিজে পরিদর্শন করেন, যা দেশীয় প্রশাসনিক কার্যক্রম পর্যবেক্ষণের ইতিহাসে একটি বিরল ও নজিরবিহীন ঘটনা। পরিদর্শনকালে ঈদুল আজহার কোরবানির বর্জ্য অপসারণে অবহেলার দায়ে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে তাৎক্ষণিকভাবে ঢাকার উত্তর ও ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের একাধিক আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। এর মাধ্যমে অস্থিতিশীলতা বেরিয়ে বরং দায়িত্বশীলতা, জবাবদিহিতা এবং সেবার মান নিশ্চিত করার বিষয়ে সরকারের দৃঢ় অবস্থান স্পষ্ট করা হয়েছে। প্রধানমন্ত্রীর এই সশরীরে তদারকি এবং জনগণের সুখ দুঃখের সাথে সরাসরি সম্পৃক্ত হওয়ার মানসিকতা মার্চ পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের কাজের স্পৃহাকে বহুলাংশে বাড়িয়ে দিয়েছে। ঈদে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে কাউন্টারগুলোতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর নজরদারি ছিল। পাশাপাশি প্রথমবারের মতো রেলে এবং মেট্রো রেলে নারীদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে আলাদা সংরক্ষিত কোচ বা বগি চালু করা হয় এবং প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য নির্ধারিত ভাড়ার উপর বিশেষ ছাড় প্রদান করা হয়। এবারের ঈদ যাত্রায় কোনো ধরনের অতিরিক্ত ভাড়া আদায়ের ঘটনা যেন না ঘটে সেই জন্য সর্বোচ্চ আন্তরিকতা থাকে এবং লঞ্চে সরকার নির্ধারিত ভাড়া রুট ভেদে বরং 5 থেকে 8% ডিসকাউন্টের ব্যবস্থা করা হয়। বাস, লঞ্চ সহ যে কোনো যানবাহনে ডিজিটাল বোর্ড, স্টিকারের মাধ্যমে ভাড়ার তালিকা দৃশ্যমান রাখা হয়েছে। লঞ্চে হুইলচেয়ার, ট্রলির ব্যবস্থা করা হয়েছে। লঞ্চ ঘাট রাখা হয়েছে সম্পূর্ণ কুলি এবং হকার মুক্ত, যারা অর্থের বিনিময়ে সে কাজগুলো করতেন, এবং মালামাল বহনের জন্য কোনো যাত্রীকে অতিরিক্ত যেন টাকা খরচ করতে না হয় সে বিষয়ে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হয়েছে। বসিলা ও কাঞ্চন ব্রিজ এলাকায় ঢাকার দুটো নতুন লঞ্চ ঘাট স্থাপন করে সেখান থেকে নিয়মিত লঞ্চ ছাড়া হয়েছে, যার ফলে এলাকা ভিত্তিকভাবে মানুষ এক জায়গা থেকে যাত্রা শুরু করতে পেরেছে, সবাইকে সদরঘাটে যেতে হয়নি। এই ঘটনা নিশ্চয়ই সরকারের একটি যুগোপযোগী উদ্যোগ। ন্যায্য ভাড়া ও হয়রানিমুক্ত যাত্রী সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রশাসনের অভূতপূর্ব ভূমিকা ছিল জোরালো ও সাহসী। পশুবাহী ট্রাকে চাঁদাবাজি রোধে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কার্যকর ও শক্ত ভূমিকা রেখেছে। একই সঙ্গে পশুর হাটে ইজারা বহির্ভূত চাঁদা আদায় বন্ধেও কঠোর অবস্থান ছিল। মহাসড়কে পশুবাহী গাড়ি থামিয়ে চাঁদাবাজির ঘটনা অনেকাংশে নিয়ন্ত্রণ করায় বাজারে কৃত্রিম সংকট তৈরি হয়নি। মধ্যস্বত্বভোগী চক্রের প্ররোচনায় অস্বাভাবিকভাবে পশুর দাম বাড়েনি এবং সাধারণ ক্রেতারা তুলনামূলকভাবে স্থিতিশীল দামে ক্রয় করতে পেরেছেন। ঈদের ছুটিতে কলকারখানা বন্ধ থাকার সুযোগ এবং জ্বালানি ব্যবস্থাপনার সমন্বয়ের মাধ্যমে বিদ্যুৎ বিভাগকে নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহের নির্দেশনা দেওয়া হয়েছিল। উৎপাদনে বহু বছরের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও এই তীব্র গরমের মধ্যেও ঈদের দিন এবং পরবর্তী দিনগুলোতে দেশের সিংহভাগ এলাকায় লোডশেডিংয়ের মাত্রা সর্বনিম্ন পর্যায়ে রাখার সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। একটি সমন্বিত ও কার্যকর বিদ্যুৎ পরিকল্পনা গ্রাহক পর্যায়ে বাস্তবতার আলোকে কিছুটা স্বস্তি এনে দিয়েছে। ফ্যাসিবাদী শাসনামলে দুর্নীতির অভয়ারণ্য বিদ্যুৎ খাতে গ্রাহক পর্যায়ে চাহিদা ও সরবরাহের সমন্বয়ের মাধ্যমে মৌসুমী দুর্যোগের ফলে যে বিদ্যুৎ বিপর্যয় হয়েছিল তা দূর করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সর্বোচ্চ পেশাদারিত্ব প্রদর্শন করে চলেছে। আপনারা ইতিমধ্যে অবহিত আছেন যে পুরো বিদ্যুৎ খাতকে আরও সেবামুখী ও বিদ্যুৎ উৎপাদনের জন্য সরকার নবায়নযোগ্য জ্বালানির সকল উৎস ব্যবহারের জন্য সচেষ্ট রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া কোরবানি সংশ্লিষ্ট বিভিন্ন স্পর্শকাতর বিষয় বা আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর কঠোর নজরদারি জোরদার করা হয়েছিল। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী ডোনাল্ড ট্রাম্প নামক আলোচিত মহিষটির সংরক্ষণ ও চিড়িয়াখানায় প্রেরণের মাধ্যমে সম্ভাব্য অপ্রীতিকর ও বিশৃঙ্খল পরিস্থিতি এড়িয়ে স্থিতিশীলতা নিশ্চিত করা হয়েছে। ঈদুল আজহার দিন বা এই বন্ধে উল্লেখযোগ্য সামাজিক সংঘাত বা নৈরাজ্যজনক আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো সৃষ্টি হয়নি। সারা দেশে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ঈদের নামাজ। ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সৌহার্দ্যের মেলবন্ধনে দেশ জুড়ে উদযাপিত হয়েছে ঈদুল আজহা। লবণের যোগান নিশ্চিত করা এবং ট্যানারি মালিকদের সিন্ডিকেট ভাঙতে কাঁচা চামড়ার ন্যূনতম মূল্য যথারীতি আগেই দাম অনুযায়ী নির্ধারণ করে দেওয়া হয়েছিল। মৌসুমী ব্যবসায়ীরা অতীতে চামড়ার দাম না পেয়ে রাস্তায় ফেলে দেওয়ার যে সংস্কৃতি তৈরি হয়েছিল, এবার মাঠ পর্যায়ে নজরদারির কারণে
চামড়া অবিকৃত থাকার বা নষ্ট হওয়ার হার অনেকটাই কমে এসেছে। কোরবানির মৌসুমে চামড়ার সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। চামড়া কেনাবেচায় সিন্ডিকেট বা কারসাজি যাতে না ঘটে সেজন্য মাঠ পর্যায়ে তদারকি ও তথ্য অনুসন্ধান অব্যাহত রয়েছে। কোথাও কোথাও চামড়া অবিকৃত থাকার তথ্য পাওয়া গেলেও সাম্প্রতিক বছরগুলোর তুলনায় তা অনেক কম। সরকার ভবিষ্যতে কোরবানির পশুর চামড়া ন্যায্য মূল্যে নিশ্চিতের ব্যাপারে বহুমুখী উদ্যোগ গ্রহণ করবে। ঈদের আগে চাল, ডাল, মশলা, তেল, চিনি সহ কোরবানি সংশ্লিষ্ট নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে বিশেষ টাস্ক ফোর্স নিয়মিত বাজার পরিচালনা করেছে। আন্তর্জাতিক বাজারে পণ্যের মূল্যবৃদ্ধি এবং যথেষ্ট চাপ থাকা সত্ত্বেও উৎসবের সুযোগ নিয়ে খুচরা বাজারে যেভাবে হঠাৎ দাম আকাশচুম্বী করা হতো বিগত বছরগুলোতে, তার তুলনায় এবার সরকারি নজরদারির কারণে অনেকটাই নিয়ন্ত্রণে রাখা গিয়েছে। উৎপাদনকারী, আমদানিকারক, সরকারি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের সমন্বয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখে প্রান্তিক মানুষের ক্রয় ক্ষমতার মাঝে রাখার জন্য সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। তবু দীর্ঘদিনের দুঃশাসন, দুর্নীতি ও দুর্বৃত্তায়নে ক্লান্ত রয়েছে জনগণ। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, ফ্যাসিবাদী 16 বছরের প্রাতিষ্ঠানিক অবক্ষয় ও ধ্বংসস্তূপ মাত্র 3 মাসে সম্পূর্ণরূপে দূর করা সম্ভব নয়। এই কঠিন বাস্তবতা দেশবাসী অনুধাবন করে। তবু দীর্ঘদিনের দুঃশাসনে ক্লান্ত জনগণ এবারের ঈদে উপলব্ধি করেছে যে রাষ্ট্র তাদের প্রতি সংবেদনশীল এবং প্রশাসন কেবল ক্ষমতার কেন্দ্র নয়, বরং জনসেবায় কার্যকর ও দায়িত্বশীলতার অন্যতম মাধ্যম। জনগণের ভোটে নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পর অনুষ্ঠিত প্রথম এই ঈদ উল আজহা উদযাপনের ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় সরকারের সকল সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা এবং সংসদ সদস্যগণ সর্বমহলে আন্তরিকতা এবং দায়বদ্ধতা নিয়ে সর্বোচ্চ চেষ্টা করেছেন, যা নিকট রাজনৈতিক ইতিহাসে একটি অভূতপূর্ব ঘটনা। তবু কোথাও কোনো প্রশাসনিক ঘাটতি বা সমন্বয়হীনতা পরিলক্ষিত হলে তা চিহ্নিত করে দ্রুত ও কার্যকরভাবে নিরসনে সরকার সর্বোচ্চ আন্তরিক এবং সদা সচেষ্ট। এই কর্মযজ্ঞকে পাথেয় করে গণমানুষের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনের সকল চ্যালেঞ্জ মোকাবেলা, আইনের শাসন ও গণতান্ত্রিক মূল্যবোধকে সুদৃঢ় করা এবং সুশাসনের এই ধারাকে টেকসই প্রাতিষ্ঠানিক রূপ দেওয়াই হবে বর্তমান গণতান্ত্রিক সরকারের অন্যতম অঙ্গীকার। জনকল্যাণে সেই আন্তরিক অগ্রযাত্রায় গণতান্ত্রিক সরকারের সাফল্য অনিবার্য ইনশাল্লাহ। আজকের এই প্রেস ব্রিফিংয়ে উপস্থিত হয়ে আমাদের বক্তব্য অত্যন্ত ধৈর্যের সাথে শোনার জন্য আপনাদের সবাইকে আবার আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি সুন্দর এই আয়োজনের জন্য আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি প্রেস টিমের সদস্যবৃন্দ জনাব আতিকুর রহমান রুমন, জনাব এস.এম. মাহফুজুর রহমান, জনাব জাহিদুল ইসলাম রনি, জনাব মোস্তফা জুলফিকর হাসান, জনাব মোহাম্মদ সুজন মাহমুদ, জনাব শাহাদাত হোসেন স্বাধীন, জনাব আশরাফা ইমদাদ, জনাব এ.কে.এম. নাজমুল হক, জনাব আবদুল্লাহ আল মাহমুদ শাহরিয়ার পামি সহ প্রেস টিমের সকল সদস্যকে, প্রিয় সাংবাদিকবৃন্দ, গণমাধ্যমের ভাই বোনের এবং ক্যামেরাম্যান বৃন্দ, আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। মাননীয় প্রধানমন্ত্রী উপদেষ্টা, জি, আমি কি একটা প্রশ্ন করতে পারবো আপনাকে? জি জি করুন। আজকে হয়তো 4টা বা প্রশ্ন নেই। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি, আপনারা ঈদের পরপরই আবার প্রথম কার্যদিবসেই সবাইকে আবার প্রেস ব্রিফিংয়ের আয়োজন করেছেন। আর বিশেষ করে আমাদের সম্মানিত অতিরিক্ত প্রেস সচিব সাহেব যে বক্তব্য রাখলেন, এই কোনো প্রচার করার আগে এটা আমিও একমত যে প্রতিপক্ষের কিংবা সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য রাখা উচিত। উনি পরামর্শ দিয়েছেন, ধন্যবাদ। আসলে আপনারা যে নিয়মিত আয়োজনটা করতেছেন সংবাদ সম্মেলনে, এর মাধ্যমে খুবই একটা ভালো পজিটিভ দিক। এর মাধ্যমে সংবাদকর্মীদের সাথে যে দূরত্ব তৈরি হয় সেটা অনেকটাই কমে আসে নিয়মিত যোগাযোগ থাকলে, কথাবার্তা হয়। এই জন্য ধন্যবাদ। আচ্ছা, আমার ছোট্ট দুটা প্রশ্ন আছে আজকে। জি, সেটাই। এক নম্বর হলো, আজকে আমরা সবাই জেনেছি যে মন্ত্রিসভা থেকে একজন সদস্য পদত্যাগ করেছেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী। এই পদত্যাগের আসল কারণটা কি এটা বলবেন। আর 2 নম্বর ছোট্ট আরেকটা প্রশ্ন, হঠাৎ করে আমরা দেখলাম যে জ্বালানি তেলের মূল্য বাড়ানো হয়েছে। আমি কিছুক্ষণ আগে অকটেন নিয়েছি, 5 টাকা লিটারের দেখি বেড়ে গেছে। এই হঠাৎ করে বাড়ানোটার কারণটা কি? এই 2টা প্রশ্নের জবাব প্লিজ ব্যাখ্যা করুন। ধন্যবাদ। প্রথম প্রশ্নের উত্তর আসলে আমার জানা নেই, আমিও তখন এই অফিসে ছিলাম যখন দেখলাম। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে জ্বালানি তেলের দাম কিন্তু মিডল ইস্টে যুদ্ধ শুরুর পর পৃথিবীর সব দেশেই বাড়ানো হয়েছে।
যে কয়টা দেশ একদম শেষ মুহূর্তে গিয়ে দাম বাড়িয়েছে বা যতটা সম্ভব বিলম্বিত করে দাম বাড়িয়েছে, বাংলাদেশ তার ভিতর অন্যতম। এবং অন্যান্য দেশের সাথে তুলনা করলে এখনো বাংলাদেশের তেলের দাম অনেকটুকু কম। পার্শ্ববর্তী দেশ থেকে শুরু করে আমাদের যদি এই রিজনও দেখি, আমাদের আলহামদুলিল্লাহ জ্বালানি তেলের দাম নিয়ন্ত্রণে রয়েছে, যার কারণে মূল্যস্ফীতি আমরা নিয়ন্ত্রণে রাখতে পেরেছি। সামগ্রিকভাবে বিশ্বে যে তেলের যোগান রয়েছে, যে সরবরাহ রয়েছে এবং তার সাথে যেভাবে মূল্য বৃদ্ধি করা হচ্ছে, তার সাথে সমন্বয় করেই বাংলাদেশে হয়তো নীতিগতভাবে কিছুটা তেলের দাম বাড়ানো হয়েছে। কারণ তেল তো আমাদের ইন্টারনাল প্রোডাকশন না, আমাদের গ্লোবাল ডিপেন্ডেন্স রয়েছে, এটা একটা ইম্পোর্ট এবং চেইনের উপর ডিপেন্ড করছে। সুতরাং অন্যান্য বিশ্বের সাথে তাল মিলিয়ে অন্যান্য দেশের সাথে সামঞ্জস্য রেখেই যতটা সম্ভব সীমিত আকারে বাড়ানো হয়েছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি মারুফা রহমান, নিউজ 24 থেকে বলছি, বিশেষ প্রতিনিধি। আমার প্রশ্ন আজকের এই সংবাদ সম্মেলনকে প্রাসঙ্গিক করেই, সেটি হচ্ছে আপনি পাঠ করছিলেন পুরো ঈদুল আজহার বিষয়টা। প্রথমেই আমি আসলে ধন্যবাদ জানাই সরকারকে ঈদুল আজহার সার্বিক ব্যবস্থাপনার জন্য। এখানে অনেকখানি একটা আমরা তফাৎ দেখেছি, যেটি ইতিবাচক, এবং একই সাথে প্রধানমন্ত্রীর যেই উদ্যোগটি ছিল, তিনি নিজে গিয়ে বর্জ্য ব্যবস্থাপনা যেভাবে তদারকি করেছেন, সেটিও নজিরবিহীন, সেজন্য সরকারকে ধন্যবাদ। তবে আমার প্রশ্ন হলো, আপনি বলেছেন যে ফ্যাসিবাদী 16 বছরের প্রাতিষ্ঠানিক অবক্ষয় এবং ধ্বংসস্তূপ মাত্র 3 মাসে সম্পূর্ণরূপে দূর করা সম্ভব নয়, এবং এটিকে একটি কঠিন বাস্তবতা আপনারা বলছেন। তো সেক্ষেত্রে এবং দেশবাসীকে অনুধাবনও করছেন, তো এটি যদি আসলে কঠিন বাস্তবতা হয়, এটিকে আসলে সরকার কিভাবে সহজ করবে, এবং দেশবাসীকে আসলে এই বাস্তবতা আসলে মেনে নিতে হবে, নাকি তারা আসলে আশাবাদী হতে পারে? এখানে আসলে সরকারের চ্যালেঞ্জগুলো কোথায়, সেটি আসলে একটু জানতে চাই। ধন্যবাদ। দেখুন, এই যে 16 বছরের যে রাষ্ট্র কাঠামো ছিল, সেই চ্যালেঞ্জটাই কিন্তু আমাদের সরকারের জন্য জনগণের সাথে থেকে, জনগণের পাশে থেকে সমস্যা সমাধানের একটা অনেক বড় অপরচুনিটি। যার কারণে আমরা দেখছি মাননীয় প্রধানমন্ত্রী স্বয়ং তদারকি করছেন, উনি নির্দেশনা দিচ্ছেন। আজকে আমরা প্রেস কনফারেন্সে যে বিষয়গুলো তুলে ধরলাম, এই প্রত্যেকটাই তো ফ্যাসিবাদী কাঠামো ভেঙে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় কিভাবে ঈদুল আজহা এবং পবিত্র বিভিন্ন দিবসে জনগণের আকাঙ্ক্ষার সাথে সমন্বয় করে রাষ্ট্র পরিচালনা করা হয়, তারই বহিঃপ্রকাশ। আমরা যে বিষয়গুলো তুলে ধরেছি এখানে, তার একটাও কিন্তু ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামোর সময় সরকার করে নাই। সুতরাং এখানে তো একটা অনেক বড় পরিবর্তন। আমরা যেটা বলছি, 16 বছরের সব পরিবর্তন হয়তো আমরা 3 মাসে সমাধান করতে পারবো না, কিন্তু 3 মাসে একটি জবাবদিহিমূলক সরকারের পক্ষে যা করা সম্ভব, তার সর্বোচ্চটুকু আমরা সর্বোচ্চ আন্তরিকতা এবং দায়বদ্ধতা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাস্তবায়ন করছি। ধন্যবাদ। মাননীয় উপদেষ্টা, আমি একটা বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করছি। কিছুদিন যাবৎ লক্ষ্য করা যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যারা থাকেন, সম্মানিত এসএসএফগণ, সদস্যগণ, অবশ্যই প্রধানমন্ত্রীর নিরাপত্তা দেখা তাদের দায়িত্ব। কিন্তু সম্প্রতি কয়েকটা ঘটনা, ভিডিও এটা ভাইরাল হয়েছে যে আপনাদের দলের বিএনপি এবং অঙ্গ সংগঠনের কিছু নেতাকর্মীদের সাথে কিছু অশোভন হয়তো বিএনপি নেতাকর্মীরা করছে বা এসএসএফ করছে, এই ব্যাপারে কোনো সমন্বয় যে হীনতা, যে সুযোগে অনেকে ভিডিওগুলি ভাইরাল করে দিচ্ছে। এটা এর মধ্যে আবার দেখা গেছে অনেক থেকে নেতাকর্মীরাও এটা শিকার, হয়তো ভুলে হোক যেভাবে হোক, এটা কোনো সমন্বয় করার বা এটা কোনো সুনির্দিষ্ট কোনো নেতাকর্মীদের নির্দেশনা দিচ্ছেন কিনা বা দিবেন কিনা, যে সেই চলার পথে যেন কোনো বিঘ্ন সৃষ্টি না হয় এবং এসএসএফ সদস্যদেরকেও আরও ধৈর্য ধারণ করার কোনো ব্যবস্থা নেবেন কিনা, এটুকু। ধন্যবাদ। দেখুন, মাননীয় প্রধানমন্ত্রী আজকে গণমানুষের নেতা হিসেবে স্বাভাবিকভাবেই দলের নেতাকর্মীদের কাছ থেকে অনেক বেশি আবেগ আকাঙ্ক্ষাকে ধারণ করছেন। ওনাকে যখন কাছে পান, নেতাকর্মীদের ভিতর একটা স্বতঃস্ফূর্ত ভালোবাসার সৃষ্টি হয়, যার কারণেই দেখা যায় অনেক সময় নিরাপত্তার যে বলয় রয়েছে বা একজন রাষ্ট্রপ্রধানকে যেভাবে সুরক্ষিত রাখা হয়, কোথাও কোথাও হয়তো সেটার কিছুটা বিচ্যুতি ঘটে। এখানে যারা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন, ওনারাই আসলে সঠিকভাবে বলতে পারবেন যে আমাদের ভবিষ্যতে এটাকে আমরা সামনের দিকে কীভাবে অ্যাডজাস্ট করবো। বাট আমি যতটা জানি ওনারা কার্যকর উদ্যোগ গ্রহণ করছেন। এখানে দুটো বিষয়ে সমন্বয়ের প্রয়োজন রয়েছে, কারণ আমাদের নেতা জনাব তারেক রহমান, আপনি দেখেছেন, অনেকটাই একজন সাধারণ মানুষ যেভাবে চলেন সেভাবে বাস থামাচ্ছেন, সেখান থেকে কোমলমতি শিক্ষার্থীরা আসছে, ফুল দিচ্ছেন, গিফট দিচ্ছেন, কথা বলছেন। অর্থাৎ ট্র্যাডিশনাল যেই নিরাপত্তা বলয়, উনি কিন্তু গণমানুষের ভালোবাসা সিক্ত হয়ে সেটাকে ভেদ করে সাধারণ মানুষের মতন করে চলছেন। এটিকে মাথায় রেখেই আমাদের যারা নিরাপত্তার দায়িত্ব রয়েছেন ওনারাও কাজ করছেন, এবং আমরা বিশ্বাস করি সামনের দিনগুলোতে আর যেন কোনো অপ্রীতিকর অবস্থার সৃষ্টি না হয়, তার জন্য আমরা সবাই মিলে একসাথে কাজ করব। তবে আমরা মনে হয় একজন রাষ্ট্রপ্রধানের প্রতি সাধারণ মানুষের, দলের নেতাকর্মীর যে আবেগ, আকাঙ্ক্ষা, অনুভূতি এবং আকর্ষণ রয়েছে, এটা তারই একটি বহিঃপ্রকাশ। ধন্যবাদ। সালামালাইকুম, আমি বোরহানুদ্দিন, আমি ঢাকা মেইলে কাজ করি। আপনি আজকে সংবাদ সম্মেলনে 10টি যে ভালো উদ্যোগের কথা বললেন, সেটা কতটুকু বাস্তবায়ন হয়েছে সে বিষয়ে আপনি কথা বলেছেন।
এর মাঝে আমি দেখেছি যে গত কয়েকদিন আগে এই ঈদের বন্ধের মধ্যেই সরকারের একজন প্রতিমন্ত্রী তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে একটি মন্তব্য করেছেন, যেটা নিয়ে বিক্ষোভ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা নিয়ে বেশ কথা হয়েছে। অবশ্য পরে উনি এটা প্রত্যাহার করেছেন। সেক্ষেত্রে দায়িত্বশীল পদে থেকে এই ধরনের মন্তব্যকে কেন্দ্র করে যে পরিস্থিতি তৈরি হয়, এটা সরকারকে বিব্রত করে কিনা? দ্বিতীয়ত হচ্ছে যে এইসব বিষয়ে আপনারা আসলে আরো বেশি কনসার্ন করবেন কিনা তাদেরকে? ধন্যবাদ। ধন্যবাদ। আপনি মূলত পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি এই বিষয়গুলো কতদিন কথা বলছেন? দেখুন, বাংলাদেশের ইতিহাসে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পাবলিক ইউনিভার্সিটিগুলোর যে অসাধারণ ভূমিকা রয়েছে, ইতিহাসের প্রতিটি পরতে পরতে তা প্রমাণিত। 52-এর ভাষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 71-এর মহান মুক্তিযুদ্ধ, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, 24-এর গণ অভ্যুত্থান, প্রতিটা ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় রয়েছে অনন্য অসাধারণ ভূমিকা। এটি বাস্তবতা। এবং আজকে আমাদের রাষ্ট্র পরিচালনায় যারা রয়েছেন তাদেরও একটি বিশাল অংশ রয়েছেন মেধার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ওনারা উঠে এসেছেন। রাষ্ট্রযন্ত্রেও অনেকেই রয়েছেন যারা গুরুত্বপূর্ণ দায়িত্বে, যারা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি থেকে পড়ে এসেছেন। আর প্রাইভেট ইউনিভার্সিটিগুলো যাত্রা কিন্তু শুরু হয়েছিল দেশনেত্রী এবং খালেদা জিয়ার সময় 1992 সাল থেকে। স্বাভাবিকভাবে তাদের সেই সুদীর্ঘ ঐতিহ্যটুকু নেই, তবে সময়ের প্রবাহে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো ভালো করছে। আমরা জুলাই গণ অভ্যুত্থানে দেখেছি যেটা সূচনা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, যেটা প্রাথমিকভাবে ছড়িয়ে পড়েছিল দেশের প্রতিটা পাবলিক ইউনিভার্সিটিতে। তারপর কিন্তু খুব কঠিন একটা সময় প্রাইভেট ইউনিভার্সিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এবং এই বাংলাদেশে ফ্যাসিবাদের পতন ঘটেছে পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি, সব শ্রেণী পেশার মানুষকে একসাথে নিয়ে। তার মানে বর্তমান সরকার থেকে আমরা মনে করি এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় বনাম নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় বা প্রাইভেট বিশ্ববিদ্যালয় ভার্সেস প্রাইভেট পাবলিক বিশ্ববিদ্যালয়, এইভাবে আমরা চিন্তা করি না। আমরা মনে করি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান প্রাতিষ্ঠানিকভাবে একে অপরের পরিপূরক, কম্পিটিশন না, তারা প্রত্যেকে একজন একজনকে কমপ্লিমেন্ট করে। যার কারণে আমরা দেখি অনেকেই হয়তো ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স করছে, নর্থ সাউথ থেকে মাস্টার্স করছে, অনেকে ব্র্যাক ইউনিভার্সিটি থেকে অনার্স করছে, ঢাকা ইউনিভার্সিটি মাস্টার্স করছে। তার মানে কি, আমরা সবাই মিলিত বাংলাদেশ, প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানই তো মেধার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে আমাদের আগামী বাংলাদেশ গড়ে তুলবে, যেখানে আমাদের নতুন প্রজন্মে যারা রয়েছেন তারা মেধাবী হবেন, তাদের দক্ষতা তৈরি হবে, তাদের মাঝে সুনাগরিকের গুণাবলী তৈরি থাকবে। আমরা জনগণের ভোটে নির্বাচিত সরকার হিসেবে বিশ্বাস করি আগামীর বাংলাদেশকে যদি আমাদের একসাথে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয়,